হ্যালো এভরিওয়ান, আজ থেকে আমরা ডাব্লিউবি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 থেকে ইতিহাস শুরু করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? তো ইতিহাস পড়ার আগে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে যে ইতিহাস জিনিসটা কী, তাই না? তো ইতিহাস কী সেই জিনিসটা জানতে গেলে আমাদের আগে জানতে হবে, প্রথমে জানতে হবে ইতিহাস কী। ইতিহাস পড়তে গেলে যেগুলো জানতে হবে, প্রথমে জানতে হবে ইতিহাস কী, তারপর জানতে হবে যেটা যে ইতিহাস কোন কোন বিষয় নিয়ে তৈরি হয়েছে। যেমন অঙ্ক বই আমরা যদি দেখি, অঙ্ক বই দেখতে গেলে কি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বা একাধিক ধরনের যে সমস্ত অঙ্ক, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেমন অঙ্ক বই গঠিত হয়, ঠিক তেমনি বাংলা বইও যেমন একাধিক গল্প, সাহিত্য, নাটক ইত্যাদি বিষয় নিয়ে যেমন বাংলা বই গঠন করা হয়, ঠিক তেমনি ইতিহাস কোন কোন উপাদানগুলো নিয়ে গঠিত সেই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে আমরা ইতিহাস বুঝতে পারবো না। তাই আমাদের উচিত আগে ইতিহাসের উপাদানগুলি কী কী, মানে কোন কোন বিষয়গুলো নিয়ে ইতিহাস গড়ে উঠেছে। তারপর জানবো ইতিহাস রচনা কে করেছেন, অর্থাৎ ইতিহাসের জনক কাকে বলা হয়। এরপর ইতিহাসের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, যুগের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেই যুগের শ্রেণী বিভাগগুলো জানবো। তারপর ইতিহাস সমাজের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেই বিষয়গুলো জানবো। তারপর আমরা জানবো যে ইতিহাসের যে সাল কীভাবে গণনা করা হয়, খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ, এই বিষয়গুলো কীভাবে গণনা করা হয়। এই কটা বিষয় আপাতত জানলে আমরা বুঝতে পেরে যাব। ইতিহাস সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা চলে আসবে। ইতিহাস জানার জন্য এইটুকু ধারণা হলে আমাদের যথেষ্ট, ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো কি ইতিহাস কি। ইতিহাস কি এটা এক কথায় যদি বলতে যাই তাহলে আমাদের বলতে হবে যে মানব সভ্যতার যে ধারাবাহিক বিবর্তন তাকেই বলা হয় ইতিহাস। এবার এই ধারাবাহিক বলতে কি বোঝায়? ধারাবাহিক বলতে বোঝায় যে মানুষ সেই সূচনাকাল থেকে আজ পর্যন্ত যে কার্যকলাপগুলি করে আসছে তার স্টেপ বাই স্টেপ যখন আলোচনা করা হচ্ছে সেটাই বলা হচ্ছে ধারাবাহিক, ঠিক আছে? তো নোট কিছু লেখার দরকার নেই, এই ভিডিওতে শুধু বোঝার বিষয়। নোট আমরা সব বাংলায় একদম হ্যান্ড রিটেন বিনামূল্যে নোট দিয়ে দেওয়া হবে, এখন শুধু বোঝার বিষয়, ঠিক আছে? শুধু বোঝো। এরপর আমরা দেখব কি ইতিহাসের উপাদান কী কী, মানে ইতিহাস কোন কোন বিষয়গুলো নিয়ে ইতিহাস গড়ে উঠেছে, ঠিক আছে? তো ইতিহাসের উপাদানগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং দ্বিতীয় হচ্ছে যে সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বোঝায়, আচ্ছা আমি এখানে একটু মুছি, না হলে করা যাবে না কো। ইতিহাসের উপাদানকে আমরা দেখতে পাচ্ছি দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান আর একটা হচ্ছে সাহিত্যিক উপাদান। তো এই প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে বোঝায় যে আজ থেকে বহু বছর আগে যখন পৃথিবী ধ্বংস হয়েছিল, তো ধ্বংস হয়ে যাওয়ার সময় যে সমস্ত সভ্যতাগুলি ছিল, সভ্যতা কী সেটা আমি পরের ক্লাসগুলোতে বোঝাবো। তো মানুষ যেমন বসবাস করতো সেই সমস্ত যে সভ্যতাগুলো, সেগুলো যখন ধ্বংস হয়ে গেছিলো, তো এতদিন পর বা সেই ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষ যখন আবার নতুন করে সভ্যতা সৃষ্টি হচ্ছে, তখন মানুষ খনন কার্যের ফলে যে সেই সভ্যতার যে ব্যবহারের যে জিনিসপত্রগুলো, যেমন কোনো মূর্তি হতে পারে, তাদের দৈনন্দিন জীবনের কোনো ব্যবহার্য জিনিসপত্র যেমন থালা বাটি ঘটি, কোনো লিপি বইপত্র বা মুদ্রা এমন কিছু হতে পারে, তা সেইগুলোর মাধ্যমে যখন খুঁজে পাওয়ার মাধ্যমে সেইগুলো নিয়ে যখন কোনো ইতিহাস রচনা করা হয়, ঠিক আছে, সেগুলিকে বলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এরপর হচ্ছে সাহিত্যিক উপাদান। সাহিত্যিক উপাদানকে মূলত দুভাগে ভাগ করা হয়, এক হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে যে বিদেশি সাহিত্য। এই প্রত্নতাত্ত্বিক উপাদানকে আবার একাধিক ভাগ রয়েছে, যার মধ্যে মূলত আমরা যেগুলো দেখব মাটি খুঁড়ে যেগুলো পাওয়া যায় তার মধ্যে যেগুলি হচ্ছে, প্রথম যদি আমরা দেখি লিপি, প্রথম আমরা কি দেখব লিপি। তো এই লিপি থেকে আমরা দেখতে পাবো যে লিপি হচ্ছে আসলে যে বহুকাল আগে বা রাজাদের সময়কালে যখন রাজাদের কোনো উপদেশ বা আদেশ ইত্যাদি যখন কোনো শিলাখণ্ডের মধ্যে যখন খোদাই করা থাকতো পাথর কেটে বা কোনো ফলকের মাধ্যমে, সেগুলিকে বলা হয় লিপি।
খুব ভালোভাবে বুঝতে হবে। যদি তোমরা দেখো বর্তমানে যদি অনেক সময় দেখবে যে কোনো বিদ্যালয় কেউ একজন হয়তো বিদ্যালয়ের জন্য জায়গা দান করেছে। তো সেখানে হয় কি, সেই বিদ্যালয়ে দান করার জন্য সে সেখানে দেখবে বড় বড় সেই শ্বেত পাথরে দেখবে নিজেদের নাম খোদাই করে লিখে দেয়, বাবা মায়ের নাম লিখে দেয় যে এত সালে স্থাপিত হয়েছে। সুতরাং আমরা কিন্তু এটাও একটা লিপি ধরে নিতে পারি। আবার অনেক সময় দেখবে যে কোনো জায়গায় হয়তো কোনো সরকার কল বসিয়েছে এবং সেই কলের পাশে একটা ছোট বোর্ড করে বা পাথরের বা শ্বেত পাথরের বোর্ড করে লিখে দেওয়া হয়েছে যে জল অপচয় করবেন না। এখান থেকে আমরা কী বুঝতে পারি, এটাও একটা লিপি ধরতে পারি। এখান থেকে আমরা কী বুঝতে পারি যে এখানে জলের প্রতি অত্যন্ত পরিমাণে যত্ন নেওয়া হতো, জল যাতে না নষ্ট হয়। এই সভ্যতা যখন ধ্বংস হয়ে পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন আমরা এইগুলো যদি খুঁজে পাই তখন এখান থেকে আমরা বুঝতে পারবো যে জল অপচয় করা এখানে বন্ধ করার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল। এবং ওই স্কুলের ব্যাপারটা যেটা বললাম, বিদ্যালয়ের ব্যাপারটা যেটা বললাম, যে তার মানে বুঝতে পারছি কি তখনকার দিনে শিক্ষা ব্যবস্থা প্রচলন ছিল। বিদ্যালয়ের জন্য ওই জন্য মানুষ জমি দান করতো বা বিদ্যালয় তৈরি করে দিত, তাই না? তার শিক্ষা ব্যবস্থা যেটা প্রচলন ঘটেছিল সেই ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। এটা হচ্ছে লিপি। এবার 2 নম্বর আমরা দেখব মুদ্রা। মুদ্রা বলতে বর্তমানে সহজ ভাষা যেটা বলতে বোঝা যায় কয়েন, টাকার কয়েন। আমরা যেমন 1 টাকা 5 টাকা 2 টাকার যে কয়েনগুলো হয় সেই কয়েনগুলো কি বলা হয়, অ্যাকচুয়ালি মুদ্রা। তো এই মুদ্রা থেকে আমরা কীভাবে ইতিহাস জানবো? ধরো বহুকাল আগে রাজরাজাদের সময়কালে কোনো সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তো সেই সময় হয়তো কোনো মুদ্রা খনন কার্যের মাধ্যমে পাওয়া গিয়েছে। তো এই মুদ্রা থেকে আমরা, মুদ্রায় বিভিন্ন রাজরাজাদের ছবি থাকতো, সেই রাজাদের ছবি দেখে আমরা বা অলঙ্করণ দেখে আমরা বুঝতে পারবো যে রাজরাজাদের গায়ে গহনা দেখে বুঝতে পারবো তখনকার দিনে কতটা বিলাসবহুল ছিল। আচ্ছা, কারুকার্য, অনেক মুদ্রা রয়েছে যে মুদ্রায় কারুকার্য দেখে আমরা বুঝতে পারবো যে সেই যুগে শিল্পীদের বিশেষ প্রভাব লাভ করেছিল। এছাড়াও মুদ্রাতে অনেক সময় হয় কি রূপোর মুদ্রা, সোনার মুদ্রা বা তামার মুদ্রা লক্ষ্য করা যায়। এইখান থেকে আমরা অর্থনৈতিক ব্যাপার দিকটা বুঝতে পারবো। যদি দেখি যে সোনার মুদ্রা পাওয়া যায় তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে সেখানে সোনার প্রচুর প্রচলন ছিল। তামার মুদ্রা জানবো যে তুলনামূলক কম প্রচলন ছিল, মানে অর্থনৈতিক অবস্থা তুলনামূলক নিম্নমানের ছিল। এছাড়াও সেখানে যদি কোনো ডেটের উল্লেখ থাকে বা কোনো টাইমের উল্লেখ থাকে, এখন যেমন বর্তমানে পয়সা বা মুদ্রার মধ্যে যেমন হয় না, পয়সা যেটা আর কি বলছি, সেই পয়সার মধ্যে যেমন টাইমের উল্লেখ করা থাকে যে এত সালের পয়সা এত সালের পয়সা, তো সেইখানে যদি ওই কোনো টাইম উল্লেখ থাকে তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি যে কত পুরনো সেই মুদ্রাটা। এছাড়া আরও নানা রকম এখন পদ্ধতি হয়েছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে রিসার্চের মাধ্যমে বোঝা যাচ্ছে যে গবেষণা করে বোঝা যাচ্ছে যে কত বছর আগের পুরনো সেই মুদ্রা। ঠিক আছে, তো মুদ্রার পর আমরা দেখব স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্য বলতে বোঝায় যেমন বড় বড় মন্দির প্রতিষ্ঠা, বড় বড় বিদ্যালয়, কলেজ, মসজিদ, তাজমহল ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে, বড় বড় যে ইমারতগুলি রয়েছে সেগুলি বলা হয় স্থাপত্য। এবার ভাস্কর্য বলতে বোঝায়, তোমরা হয়তো দেখবে অনেকেই হয়তো দিল্লি তাজমহল ঘুরতে গিয়েছো, তো দিল্লির তাজমহল বা বিভিন্ন মন্দির গায়ে দেখবে যে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে, ঠিক আছে, বিভিন্ন রকম মূর্তি তৈরি করা হয়েছে, এইগুলি কি বলা হয় ভাস্কর্য। অনেক নকশা আঁকা থাকে। তো আজ থেকে যদি আমি ধরে নিই যে এই সভ্যতা হয়তো ধ্বংস হয়ে গেছে, আজকে আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে মাটি খনন করার ফলে যখন তাজমহল তারা আবিষ্কার করবে, দেখবে সে তাজমহলের গায়ে বিভিন্ন রকম ডিজাইন সম্পর্কে তারা দেখতে পাবে এবং সেখান থেকে তারা বুঝতে পারবে কি যে বর্তমান যুগে মানে এখন যে সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল সেই সভ্যতাটায় কারুকার্য বা শিল্পীদের বিশেষ প্রভাব লক্ষ্য ছিল। 2 নম্বর যে স্ট্রাকচার বা ইঞ্জিনিয়ারিং যে কাঠামো সেটাও বিশেষ প্রভাব লক্ষ্য করেছিল। আচ্ছা, এখন যেমন আমরা পিরামিড দেখলে বুঝতে পারি যে নির্দিষ্ট একটা শেপ তৈরি করা হয়েছে, ঠিক আছে, যদিও পিরামিড নিয়ে এখনও গবেষণা চলছে যে অত বড় বড় পাথর কীভাবে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে অত উঁচুতে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে স্থাপত্য ভাস্কর্য।
স্থাপত্য বলতে এখন আমরা যেগুলো দেখি, যদি আমি যেটা বলছিলাম যে যদি তাজমহল ধ্বংস হয়ে যায় বা আমাদের এই পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, আবার প্রথম থেকে যদি নতুন প্রজন্ম আসে, তখন আমরা দেখব কি যে তাজমহল যদি আবার খনন কার্যের মাধ্যমে পাওয়া যায় বা অযোধ্যা রাম মন্দির যদি পাওয়া যায়, তাহলে আমরা দেখব কি সেইখান থেকে সেখানের ডিজাইনগুলো দেখতে পাবো আমরা, বা সেখানে ব্যবহৃত বিভিন্ন রকম পাথর, যেমন আমরা এই এখনকার দিনে যদি বাড়ি আবিষ্কার হয়, মানে সেই বাড়িগুলো যেমন এখন যেমন পোড়ামাটির ইট ব্যবহার করা হচ্ছে, তখনকার দিনে পোড়ামাটির ইট ব্যবহার করা হতো না, কাঁচা মাটির ইট ব্যবহার করা হতো নাকি পাথর ব্যবহার করা হতো, এবং পাথরকে জয়েন্ট লাগানোর জন্য কী ব্যবহার করা হতো, ইত্যাদি বিষয়গুলো আমরা জানতে পারবো। এবার সাহিত্যিক উপাদানকে আমরা দুভাগে ভাগ করব। সাহিত্যিক উপাদানকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে দেশীয় সাহিত্য, আর দ্বিতীয় হচ্ছে যে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্য বলতে যেগুলোকে বোঝানো হয় রামায়ণ, মহাভারত ইত্যাদি বিষয়গুলোকে বলা হয় দেশীয় সাহিত্য। এই দেশীয় সাহিত্য থেকে আমরা বুঝতে পারি যে তৎকালীন সময়ে, মানে সেই সময়ে যেই সময়কার সভ্যতার এই লিপিগুলো আবিষ্কার হচ্ছে, তো সেই সময়ে কোন ধর্মের প্রচলন ছিল বেশি, ঠিক আছে, এবং ধর্ম ব্যাপারটা যখনই আসবে তখনই আমরা জানতে পারবো সমাজে কোন কোন শ্রেণীর প্রচলন ছিল, ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, ঠিক আছে। এখন যেমন আমাদের বিভিন্ন কাস্ট সম্পর্কে ভাগ হয়ে গেছে, তো তখন সেই যুগে কোন কোন কাস্ট ছিল সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, বিদেশি সাহিত্য বলতে সাধারণত গ্রিক, রোম, চীন ইত্যাদি বিষয়গুলো থেকে জানতে পারবো। যেমন মেগাস্থিনিসের লেখা বিভিন্ন রকম গ্রন্থ, ইন্ডিকা, তিনি মেগাস্থিনিস একজন গ্রিকের লোক ছিলেন, ঠিক আছে। তো তিনিও ভারতবর্ষে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য সময়কালে। এই ধরনের একাধিক বইগুলি থেকে গ্রন্থগুলি থেকে আমরা ইতিহাস জানতে পারবো। এরপর আমরা জানবো ইতিহাসের জনক। তাহলে প্রথমে জানলাম ইতিহাস কি। ইতিহাস হচ্ছে যে মানব সভ্যতার যে ধারাবাহিক বিবর্তন, তাকে বলা হয় ইতিহাস। ইতিহাসের উপাদান বলতে যেই জিনিসগুলো দিয়ে ইতিহাস রচনা করা হয়েছে, যেমন ইতিহাসের উপাদানগুলিকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, দ্বিতীয় হচ্ছে সাহিত্যিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা কী কী দেখলাম, যে লিপি কী কাজে লাগে ব্যবহার করা হয় সেটা দেখলাম, মুদ্রা কী দেখলাম, স্থাপত্য ভাস্কর্য কী দেখলাম। তারপরে যে সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা দেখলাম দুভাগে ভাগ করা হয় সাহিত্যিক উপাদানকে, এক হচ্ছে দেশীয় সাহিত্যিক উপাদান এবং বৈদেশিক সাহিত্যিক উপাদান। সেগুলো আলোচনা করলাম। এবার হচ্ছে জনক বলতে বোঝায় কোনো একজন ব্যক্তি যিনি সেই বিষয়ে পারদর্শী বা সেই বিষয়টাই সূচনা করেছেন এবং সেই বিষয়ে তিনি পারদর্শী, তাকেই বলা হয় জনক। যেমন ইতিহাসের জনক বলা হয়, বিশ্ব ইতিহাসের জনক বলা হয় গ্রিক দার্শনিক বা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে। কারণ তিনি প্রথম দেশ বিদেশের একাধিক যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন ঘটনা ইত্যাদি বিষয়গুলো তিনি নোট করতে শুরু করেন এবং নোট করতে করতে সেখান থেকেই প্রথম ইতিহাস রচনা করেন। তবে আমাদের ক্লাস 6-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 6-এ যেহেতু ভারতীয় ইতিহাসের কথা বলা হয়েছে, ইতিহাস কিন্তু কোনো একটা নির্দিষ্ট দেশের জন্য নয়, ইতিহাস হচ্ছে সমগ্র বিশ্বের ইতিহাস। ইতিহাস কোনো নির্দিষ্ট জায়গার ইতিহাস হয়, ইতিহাস হয় সমগ্র অঞ্চলে। তো আমাদের এখানে একটা নির্দিষ্ট অঞ্চল বলতে শুধু সেটা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের ইতিহাসটাই শুধু আলোচনা করি, ঠিক আছে। তো ভারতবর্ষের ইতিহাসের জনক বলা হয় মেগাস্থিনিস। তিনি খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী নাগাদ চন্দ্রগুপ্ত মৌর্য সময়কালে ভারতবর্ষে আসেন এবং ভারতবর্ষের শাসন কাঠামো তৎকালীন সময়, মানে সেই সময়ে মৌর্য সাম্রাজ্যের শাসন কাঠামো, যুদ্ধবিদ্বেষ, রাজার প্রকৃতি, শাসন বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়গুলো আলোচনা করতে থাকেন। ইত্যাদি বিষয়গুলো তিনি তার ইন্ডিকা নামক গ্রন্থে লিখতে থাকেন, তাই তাকেই বলা হয় ভারতীয় ইতিহাসের জনক। আজকে এই পর্যন্ত। কালকে আমরা পার্ট 2 থেকে শুরু করব এবং যুগের শ্রেণী বিভাগ, ইতিহাসের পরিসর এবং সাল গণনা এই বিষয়গুলো জানলে আমাদের ইতিহাস সম্পর্কে একটা সাধারণ ধারণা হয়ে যাবে। তারপর আমরা পরের চ্যাপ্টারে যাব। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে আমি বিশেষ কিছু টুকরো কথা বা বিশেষ কিছু ঘটনা স্টেপ জাম্প করে রেখে দিয়েছি, বা মানে টপিকগুলো বাদ দিয়ে রেখে দিয়েছি। কেন বাদ দিয়ে রেখেছি সেগুলো পরে বুঝে যাবে। তো
আমি প্রথমেই বলে দিচ্ছি, আমরা ইতিহাসকে একদম গোড়া থেকে স্টেপ বাই স্টেপ জানবো। স্টেপ মিস হয়ে গেলে বা স্টেপ জাম্প হয়ে গেলে আমাদের সেই বিষয়গুলো বুঝতে অসুবিধা হবে। তাই ইতিহাসগুলোকে আমরা প্রত্যেকটা বিষয় ঘটনা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। তাই আমরা সেই বিষয়গুলো আমার একান্তভাবে মনে হয়েছে যে সেই বিষয়গুলো এখন না রাখাই ভালো, আস্তে আস্তে সব বুঝিয়ে দেবো। তাই এই একটা করে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে এবং সেই চ্যাপ্টারের শেষে গিয়ে টুকরো কথাগুলো আমরা ভালোভাবে ধরে ধরে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পাঠে।